চারদিকে বড় বড় দালান কোঠা আর উঁচু উঁচু অট্টালিকা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তারই মধ্যেখানে বাউন্ডারি ঘেরা ছোট্ট একখানা বাড়ি। একতলা বাড়িটা 6.5 শতক জমি আয়ত্তে নিয়েছে। বাউন্ডারির বাহির থেকে উকি দেয় আম, কাঁঠাল, পেয়ারা গাছ। বাড়ির লোহার গেটটা নিচু এবং ছোট। তার উপরে সাদা আর মিষ্টি রঙের মাধবীলতা ফুলের একটা গাছ হেলে পড়ে আছে। লতা ভর্তি ঝাঁকঝাঁক ফুল, মিষ্টি একটা সুবাস পাওয়া যায় গেট পেরোতেই। ডান পাশে নাম ফলকে লেখা নুহাস পল্লী। জি না, এটা হুমায়ুন আহমেদ স্যারের সেই নুহাস পল্লী নয়। এটা হলো উদীয়মান চিত্রশিল্পী নুহাস সাহেবের বাড়ি। নামটা তার বাবার রাখা এবং এই বাড়িটাও তার পৈতৃক সম্পত্তি। নয়, নয়তো তার যে হালচাল, এই দিয়ে এমন অভিজাত এলাকায় বাড়ি করা মুখের কথা নয়। তবে যাই হোক, উঁচু উঁচু ভবনগুলোর মাঝখানে এই ছোট্ট একতলা বাড়িটার সৌন্দর্য কিন্তু আলাদা। অন্যরকম প্রশান্তির ছায়ার ঘেরা একটা স্থান। রিক্সা থেকে নেমে এলো খেয়া, ভাড়া চুকিয়ে ব্যাগটা হাতে নিল। লোহার গেটটা খুলে বেরোতেই গেলেই হঠাৎ দেখলো একটা মেয়ে মাথা নিচু করে বাসা থেকে বেরোচ্ছে। মেয়েটাকে সে চেনে, বৃষ্টি, নুহাসের ছাত্রী। বৃষ্টির পরনে ধূসর রঙের জর্জেটের থ্রি পিস, দীঘল কালো কেশগুচ্ছ ছেড়ে রাখা, দেখতে পরিপরি লাগছে। খেয়া কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। এই অতিমাত্রায় রূপবতী কন্যাটিকে সে পছন্দ করে না। চেহারায় একটা কোমল নমনীয় আদরে ভাব থাকলেও খেয়ার কেন যেন ওকে সহ্য হয় না। হয়তো নুহাসের প্রতি ওর ফিলিংসের কথা আন্দাজ করতে পারে বলেই। নুহাস অবশ্য এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেনি। তবে ওর ধারণা ব্যাপারটা মিথ্যে নয়। বৃষ্টির আচরণ এবং গভীর চাহনিতে কিছু একটা আছে যেটা তাকে শান্তি পেতে দেয় না। ওদের দুজনের চোখাচোখি হলো। খেয়াকে দেখে বৃষ্টির মনটা খুব খারাপ হয়ে গেল। এমনিতেই আজ তার মন খারাপ, তার মধ্যে নুহাস স্যার তার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন। তেমন কিছু না, ও শুধু বলেছে নুহাস তার পছন্দের, তাতেই। আচ্ছা, কাউকে পছন্দ হওয়া কি খারাপ? কিংবা ভালোবাসা কি পাপ? মোটেই না। বাবা তো বলেন ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র একটা অনুভূতি। এর সাথে অন্য কিছুর তুলনাই হয় না। তাহলে খেয়ার সঙ্গে নুহাস ছাড়ের একটা গোপন সম্পর্ক আছে, এ বিষয়ে সে নিশ্চিত। ঠিক এ কারণেই সে খেয়াকে দেখতে পারে না। যদিও নুহাস স্যার বলেছেন খেয়া তার ছবির মডেল, এটা নুহাস স্যার তাকে বহুদিন আগে বলেছিল। এখন সম্পর্ক পাল্টে যেতে পারে। তবুও সামনাসামনি খেয়ার সঙ্গে দেখা হয়ে তাকে হাসতে হলো, বলতে হলো। খেয়া আপু কেমন এই তো ভালো। তুমি কেমন আছো? খেয়া গেট পার হয়ে মূল ফটকের দিকে এগোচ্ছিল, সেখান থেকেই জবাব দিল। বৃষ্টি অনুভব করলো তার মুখটা অজানা কারণে তিক্কুটে হয়ে গেছে। বিরক্ত লাগছে খুব। সে অস্পষ্ট স্বরে কিছু একটা বলে স্থান ত্যাগ করলো। নুহাস, কি করছো? খেয়া হুট করে স্টুডিওতে এসে উপস্থিত হলো। স্টুডিওর জানালার পাশে নুহাসের স্টাডি টেবিল। সেখানে বসে বসে সে বৃষ্টিকে পড়ায়। বৃষ্টি চলে যাওয়ার পরও সে সেখানেই বসে রইল, মাথা নিচু করে দুহাত একত্রিত করে কপালে ঠেকিয়ে রাখা। খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছে সে। খেয়া কিঞ্চিত অবাক হলো। এগিয়ে এসে পরম মমতায় তার চুলে হাত বুলিয়ে দিল, ধীর গলায় বলল। তুমি কি নিয়ে চিন্তিত নুহাস? নুহাস চমকে উঠল। সদ্য ঘুম থেকে জাগার পর কেউ যেমন করে তাকায় তেমন দৃষ্টিতে চাইল, শূন্য চাহনিতে। আশেপাশে কি হচ্ছে সেটা বুঝতে একটু সময় লাগলো। যখন বুঝলো এখানে খেয়া এসেছে, তখনই সে স্বাভাবিক হয়ে বসলো। হাত বাড়িয়ে খেয়ার হাতের উপর আলতো করে ছুঁয়ে দিল, ঠান্ডা গলায় বলল। ও তুমি কখন এলে? এসো বসো। খেয়াকে চেয়ারে বসার কথা বলেও খেয়া কিন্তু সেখানে বসলো না। চট করে ওর কোলে বসে পড়ল। নুহাস কিছু না বলে হাসলো। তাই দেখে খেয়া হাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরল। প্রেম প্রেম চোখে তাকালো, নরম কোমল আঙুলগুলো দিয়ে ওর সারা মুখে হাত ছুঁয়ে দিল। চোখের নিচটার দিকে তাকিয়ে মর্মাহত কণ্ঠে বলল। এমন শুকনো শুকনো লাগছে কেন তোমাকে? নিশ্চয়ই কাল রাতেও জেগেছিলে। হুম, নতুন ছবিটা কমপ্লিট করতে গিয়ে দেরি হয়ে। নুহাস অপরাধী গলায় বলল, মাথা নিচু করে রাখলো আগের মতো। ওর অমন চেহারা দেখে খেয়া হুট করে ফিক করে হেসে ফেলল। আহ্লাদ করে ওকে জাপটে ধরল, বুকের ওপর মাথা রেখে আবদার। গতকাল কাজ করেছো, তার মানে আজ কোনো কাজ নেই, তাই না? ঠিক আছে, তাহলে আজকে সারা দিন আমরা ঘুরবো। চিকলির পার্কে যাব, তারপর রংধনুতে গিয়ে খাবো। পুরো বিল আমার, ট্রিট দিচ্ছি। ওকে? হঠাৎ ট্রিট যে?
নুহাস হাসি হাসি মুখে চাইল। খেয়া এক হাতে চুলের রাবার ব্যান্ডটা খুলে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল। খেয়া তাড়া দিয়ে উঠল, কোল থেকে নেমে এসে ওর হাত ধরে টানল। নুহাস কেমন ক্লান্ত চাহনিতে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো, টলমলো পা চলো। খেয়ার হঠাৎ করে মনে হলো আজকে ঘুরতে যাওয়া ঠিক হবে না। নুহাস যথেষ্ট পরিশ্রান্ত, কাল সারা রাত জেগে সে কাজ করেছে, সকালেও নিশ্চয়ই ঘুমোয়নি। আর তারপর আবার ঘুরতে যাওয়া ঠিক হবে কি? ছেলেটা অসুস্থ হয়ে যাবে না? খেয়া চুপ করে দাঁড়িয়ে ভাবতে থাকলো। নুহাস এগিয়ে গিয়েছিল, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। কি হলো আবার? আজ আর যাবো না নুহাস। কেন? এমনি। এখন তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবে। এসো। খেয়া ওকে টেনে স্টুডিও থেকে বেরোলো। পাশের ঘরেই নুহাসের শোবার ঘর, সেখানে ঢুকলো খেয়া। ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে ফেললো। ফুল স্পিডে ফ্যান ছেড়ে কাঁথা এলোমেলো করে নিয়ে নিজে গিয়ে বিছানার একপাশে পা তুলে বসলো। কোল পেতে দিয়ে মায়াময় গলায় নুহাসকে ডাক দিল। এসো ঘুমাবে। নুহাস বিরক্ত করল না, চুপচাপ খেয়াল করে মাথা রেখে চোখ বন্ধ করল। নিজের নরম নরম আঙুলগুলো দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো খেয়া। পরম আদর যত্ন পেয়ে খুব দ্রুতই নিদ্রা জাগতে হারিয়ে গেল নুহাস। ওর মায়াময় চেহারার দিকে তাকিয়ে অদ্ভুত একটা অনুভূতি জাগলো খেয়ার। অনমনেই হাসলো, সত্যি তার ভীষণ ঘুম পেয়েছিল, নয়তো এমন করে ঘুমিয়ে যায়। তারপর কি যেন ভেবে টুপ করে চুবু এঁকে দিল কপালে। ড্রয়িং রুমে টিভি চলছে, সোফায় বসে আছে বৃষ্টি। উপরে পা তুলে ভাঁজ করে নিয়েছে কোলের ওপর কুশন, বা হাতের কোনোই কুশনে ঠেকিয়ে তেলোর উপর থুতনি রেখেছেন। অন্য হাতে ধরা রিমোট ক্রমাগত চ্যানেল পাল্টাচ্ছে। দৃষ্টি টিভি স্ক্রিনে থাকলেও মন সেখানে নেই, মন অন্য কোথাও অন্যমনস্ক হয়ে ঘুরে বেড়াচ্ছে। মৃদু বিষণ্ণতা আঁকড়ে ধরেছে তাকে। হৃদয় মাঝারের কোনো এক কোণে নুহাস ছাড়ের নামটা উকি দিচ্ছে বারবার। স্যার আজ ভীষণ 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 বাজে ব্যবহার করেছেন তার সাথে। সে এটা মেনে নিতে পারছে না কিছুতেই, এটা মেনে নেওয়া যায় না। তার মতো আদরে কন্যার সঙ্গে কেউ বাজে ব্যবহার করবে কেন? এটা কি কারো সাজে? স্বয়ং বাবাও তো তার সঙ্গে এমন রূঢ় আচরণ করেননি কোনোদিন। হালকা ধমকও নয়। কলিং বেল বাজলো, বৃষ্টি চোখ সরিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকালো। এখন সময় 6:39। প্রায় সঙ্গে সঙ্গেই তার মাথায় খেলে গেল কে এসেছে। সে রান্নাঘরের দিকে তাকিয়ে হাঁক ছাড়ল। মরিয়ম আন্টি, বর্ষা এসেছে, দরজা খুলে দাও। গভর্নেস মরিয়ম রান্নাঘরে ছিলেন। ডাক শুনে বেরিয়ে এসে দরজা খুলতে গেলেন। বর্ষা ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে ছুটে এলো ড্রয়িং রুমের দিকে। কাঁধে ঝুলানো ব্যাকপ্যাকটা নামিয়ে সোফায় বসতে বসতে উল্লাসিত কণ্ঠে বলল। কে রে আপুই, এই বেলায় বাসায় যে তুই? আজ প্রাইভেট নেই? না, স্যার ছুটি দিয়েছেন। কথাটা সম্পূর্ণ মিথ্যে। স্যার মোটেও ছুটি দেননি, বরং ভালো লাগছিল না বলে বৃষ্টি নিজেই যায়নি। পাছে সে কথা বললে বর্ষা জেগে ধরুক, কেন যায়নি সে? সে ভয়ে মিথ্যে বলল। বর্ষা মেয়েটা দারুণ চালাক, ঠিক ঠিক ধরে ফেলল আসল ব্যাপার। তারপর শুরু করলো নুহাস স্যারের নামে গালাগালি। ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি দিতে জানে মেয়েটা। কোথায় কার কাছে যে এসব শিখেছে! আর তার কি বিশ্রী বিশ্রী কথা! নুহাস স্যারের নামে সে সবসময় একটা বাজে কথা বলে। বৃষ্টি তাতে মন খারাপ করলে আবার সঙ্গে সঙ্গে সরিও বলে দেয়। বৃষ্টির মন খারাপ ওর প্রাণে সয় না। বর্ষা সোফায় বসেই গা এলিয়ে দিল, দুহাত দুদিকে প্রসারিত করে দিয়ে পা ছড়িয়ে বসল। এলোমেলো ভঙ্গি, রাজকীয় হালচাল। বৃষ্টি চোখ পাকালো, আদেশ শিশুরে বলল। শুয়ে পড়লি যে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। বর্ষা মাথা ঘুরিয়ে ওর মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, আশ্চর্য ক্লান্ত কণ্ঠে বলল। ইচ্ছে করছে না, তোর পাশে বসে থাকতে মন চাইছে। এটা কেমন কথা? বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে ঢং শুরু করেছিস? যা বলছি, যা। বৃষ্টি ঠেলে ঠুলে ওকে উঠিয়ে দিল। ব্যাগ হাতে নিয়ে টলমলো পায়ে রুমের দিকে এগোলো সে। যাওয়ার আগে বোনের সঙ্গে অভিমান করে চোখে চোখে জানালো, তুই বড্ড নিষ্ঠুর আপুই। বৃষ্টি আলতো হাসলো। ওকে পাত্তা না দিয়ে গভর্নেস মরিয়মের উদ্দেশ্যে জানালো সন্ধ্যার নাস্তা রেডি করতে। বর্ষা হাত মুখ ধুয়ে এলেই একসাথে খাবে। সারাদিন স্কুল প্রাইভেটের চাপে বর্ষার সাথে তার দেখা হয় শুধু সন্ধেবেলায়। নাস্তা খাওয়ার সময় দুবনে তখন আসর জমায় খুব, একসঙ্গে সব কথা বলে। বৃষ্টি অবশ্য অত কথা বলে না, মার্জিত থাকে। কিন্তু বর্ষা, তার কথার রেলগাড়ি একবার ছুটতে শুরু করলেই হয়েছে, আর তাকে রুখবে কে?
টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং টেবিলের দিকে এগোচ্ছিল বর্ষা। সেখানে আগে থেকে বৃষ্টি বসে আছে। বাড়ির পাকা কর্তির মতো সামনে নাস্তার প্লেট সাজানো, চায়ের কাপ পট একসাথে একপাশে ট্রের ওপর রাখা। বর্ষাকে আসতে দেখেই সে কাপে চা ঢাললো, পরিমাণ মতো সুগার কিউব মিশালো, তারপর কাপটা জায়গা মতো রেখে ওকে ডাকলো। আয়। সোফার উপর টাওয়াল ছুঁড়ে মারল বর্ষা, এগিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ল নির্ধারিত আসনে। চায়ের কাপে হাত ছোঁয়াতে ছোঁয়াতে কিছু বলতে উদ্যত হলেই বৃষ্টির রাগ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি এমন অগোছালো কাজ করবি না, তবুও এমন করিস কেন তুই? টাওয়াল ছুঁড়ে দিলি কেন? ওটা ভেজা না? বর্ষা দাঁত বের করে হাসল, যার অর্থ হলো সে কোনোদিন বদলাবে না। হাল ছাড়ল বৃষ্টি, হতাশ হলো, চুপচাপ চায়ের কাপে চুমুক দিতে লাগলো। বর্ষা প্রথম কিছুক্ষণ চুপ করে থাকলেও বেশিক্ষণ সে ভাবে রইল না। কাপে বিস্কিট ভেজাতে ভেজাতে দুষ্টুমি করে বলল, তারপর তোর নুহাসের খবর কি আপুই? আজ গিয়েছিলি পড়তে? আজ কি শেখালো আঁকতে? বৃষ্টির হাত থেমে গেল তৎক্ষণাৎ। বর্ষা আবার শুরু করেছে। সে সবসময় নুহাস স্যারকে নিয়ে এই বিশ্রী কথাটা বলে, তোতলাদের মতো টেনে টেনে বলে। নুহাস কথাটা বলতে যতটা না বাজে, শুনতে আরও বেশি বাজে। তারপরেও সে থামে না। যখনই নুহাস স্যারের প্রসঙ্গ আসে তখনই ডাকে, নুহাস কি ফাজিলের ফাজিল। কঠিন রাগী চোখে তাকালো, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁত কটমট করে বলল, কতবার বলেছি স্যারকে নিয়ে এভাবে বলবি না তুই। তুই কথা কেন শুনিস না আমার? শেষ বাক্যটা কি মায়া নিয়েই না উচ্চারণ করল বৃষ্টি? আচ্ছা, তাতে কি অভিমান মিশ্রিত ছিল যে এমন করুণ শোনালো? বর্ষার বুকে গিয়ে লাগলো ওর কণ্ঠটা, মৃদু হেসে বলল, উনি তো আমার দুলাভাই লাগে, তাই না? তাহলে দুলাভাইয়ের সাথে একটু মজা করবো না বল? এত পজিটিভ হলে চলে? ও যে বৃষ্টিকে গলানোর চেষ্টায় আছে বুঝতে বাকি রইল না আর। সেজন্যই নুহাস স্যারকে নিজের দুলাভাই আর বৃষ্টির জামাই বানিয়ে দিতে 1 মিনিটও সময় নিল না। ওর কৌশল কাজে লাগলো, বরফের মতো গলে গেল বৃষ্টির নরম আহ্লাদি মন। সেটা বুঝতে পেরে একটু কপট রাগ দেখালো সে। বড্ড পাজি মেয়েটা, এমন করে কথা বলে যে রাগ করবার উপায়ই নেই। আমাকে পটানো হচ্ছে না। শোন, আমি এত সহজে পড়বার পাত্রী নই, বুঝেছিস? এভাবে হবে না। আর হতেও হবে না, আমি বেশ বুঝেছি। তুই পটে গিয়েছিস। বলতে বলতেই চেয়ার ছেড়ে এসে বৃষ্টিকে জড়িয়ে ধরল, ওর গলা জড়িয়ে ফিসফিস করে বলল, তুই আমার বেস্ট আপুই। বৃষ্টি হাসলো একটু, তারপর মিথ্যা রাগের ভান করে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, সর। বর্ষা সশব্দে হেসে সরে গেল। চায়ের কাপে চুমুক দিল দু বোন। টুকটাক কথা হলো, বৃষ্টির আনমনা ভাব বুঝে নিতে দেরি হলো না ওর। সে যতই লুকোনোর চেষ্টা চালাক না কেন, বর্ষার গোয়েন্দা চোখকে ফাঁকি দেয় কার সাধ্যে। এক সময় আর সইতে না পেরে বলেই ফেলল, দুলাভাই তোকে বকেছে না রে আপুই? লোকটা না বড় পাষাণ, নইলে আমার অমন আদরের বোনকে কেউ কষ্ট দেয়? বৃষ্টি চমকে তাকালো, হতবিহবল চোখে চাইলো। এরই মধ্যে বর্ষা সব ধরে ফেলেছে। কি করে? অত তীক্ষ্ণ নজর কেন তার? যে কথা লুকোনোর জন্যই কি নিয়ে নুহাস রাগ করেছে তা কিন্তু জানতে চাইল না বর্ষা। তার মতে তার বোন এমন কিছুই করতে পারে না যাতে তাকে রাগ দেখানো যায় বা ধমক দেয়া যায়। বৃষ্টি হচ্ছে স্বর্গীয় দূতের মতো পবিত্র, ফুলের কোমল পাপড়ির মতো নমনীয়, মায়াময়। সে কাউকে রাগাতে জানে না, কেউ তাকে দেখে রাখবে না, বরং পুতুলের মতো যত্ন করে আগলে রাখবে। বোন সম্পর্কে বর্ষার এই হলো মতামত। সুতরাং বাজে নুহাসের অযথা রাগের কথা বর্ষায় শুনবে না, ওসবে পাত্তাও দেবে না। সে এখন বোনকে খুশি করবে, মজার মজার জোক শোনাবে। আপুই, যোগ শুনবি? কিসের জোকস? নিশ্চয়ই তো রাজগবি কাতুকুতু দিয়ে হাসানো টাইপস কোনো জোকস। তাহলে শুনবো না আমি। কি? সাফ মানা করে দিল সে। বর্ষার শুধু আজগুবি জোকস, সেসব শুনতে তার ইচ্ছে করছে না মোটেও। কিন্তু ও নিষেধ করলেই সে শুনবে কেন? ও সে বলতে শুরু করলো, একদিন ছেলের জ্যাকেট চেক করছিল বাবা। চেকিং করে জ্যাকেটের পকেট থেকে সিগারেট, ক্যাটরিনার ছবি ও অনেকগুলো মেন নাম্বার পেল। এসব পেয়ে তো বাবা রেগে বোম। ছেলেকে আচ্ছা মোট মারতে মারতে বলল, বেয়াদব ফাজিল, কবে থেকে এসব করছিস? ছেলে তখন কি বলল জানিস? কি? অনেকটা অনাগ্রহের সঙ্গেই সে বলল। বর্ষা সেসব পাত্তা না দিয়ে কথার ফোয়ারা ছোটালো, বলল, আমি তো আজ আপনার জ্যাকেটটাই পরেছি। ভাবতে পারছিস বাবা লোকটা কেমন? তার তো নিজেরই চরিত্রের দোষ রে।
বর্ষা ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বৃষ্টির গায়ের উপর ঢলে পড়ল। কিন্তু বৃষ্টির চুপ। জোকসটা তার পছন্দ হয়নি। তার মতে বাবারা হয় পুত পবিত্র, শ্রদ্ধাভাজন এবং আদর্শের প্রতীক। তাদের নিয়ে এমন জোকস বললে ভালো লাগবে কেন? ওর গম্ভীর মুখ দেখে হাসি থামালো বর্ষা। তোর ভালো লাগেনি? না, বাবাদের নিয়ে এমন বাজে রসিকতা পছন্দ নয় আমার। আমাদের বাবা এমন নন। উনি যেহেতু ভালো, সুতরাং পৃথিবীর সব বাবাই ভালো। এসব ঠিক আছে, তবে আরেকটা বলি। ওর কথা শেষ করতে না দিয়ে বর্ষা নতুন গল্প শুরু করলো। কঠিন রেগে গিয়ে স্ত্রীকে দুটো থাপ্পড় মারার কিছুক্ষণ পর স্বামী কিছুটা অনুতপ্ত হয়ে বলল, একজন মানুষ শুধু ওই মানুষটাকেই আঘাত করে যাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর কি হলো শুনবি? শুনলে তুই হাসতে হাসতে মারা যাবি। বলেই হাসতে লাগলো বর্ষা। বৃষ্টি কেমন যেন চোখ করে তাকালো। সে খুব একটা আগ্রহ পাচ্ছে না, কৌতূহলও নেই। বর্ষা বলে চলেছে, স্ত্রী তার স্বামীকে 3টা থাপ্পড়, 4টা লাথি আর 12বার ঝাড়ু পেটা করার পর বলল, তোমার কি মনে হয় শুধু তুমি আমাকে ভালোবাসো? উফ, স্ত্রীর কি বুদ্ধি মাইরি! আমি তো হাসতে হাসতেই শেষ। বর্ষা লুটোপুটি খাচ্ছে যেন। বৃষ্টির কিন্তু এবারেও হাসি পায়নি। সে নিশ্চল হয়ে বসে আছে, হাসে না একটিও। সেটা অনুধাবন করতে পেরে মুখ ভার হলো বর্ষার। বিষণ্ণ গলায় জানালো, তোর মন ভালো হয়নি না? তুই মোটেও মজা পাসনি। আমার আসলে কাউকে হাসানোর ক্ষমতাই নেই। এই দেখ, আমার কথা শুনে তুই সহজ হওয়ার বদলে আরও বেশি চুপ হয়ে গিয়েছিস। সরি আপুই। বর্ষার মন খারাপের চেহারাটা কি ভীষণ আদুরে, একদম বৃষ্টির মায়ের মতন দেখতে। বৃষ্টির চেহারাও মায়ের মতন, তবে অতটা নয়। কিন্তু বর্ষা যেন ঠিক ঠিক মায়ের কার্বন কপি। আচ্ছা, মা মন খারাপ করলে বুঝি তাকে এমন দেখাতো? বৃষ্টির ঠিক মনে নেই মা যখন তাদের ছেড়ে গেলেন তখন তার বয়স নেহাতি অল্প। কি করে মনে থাকবে সেই সব? বৃষ্টি নিঃশ্বাস ফেলল। অন্যমনস্ক মনে ছোট বোনের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, তোর সরি হতে হবে না রে। আমার মন ভালো করতে জোকস শুনতে হয় না। পাখির মতো তোর মিষ্টি আওয়াজটা শুনলেই আমার মন ভালো হয়ে যায়। ভার্সিটির বাসে বসেছিল খেয়া। সে সাধারণত বাসে করেই যাতায়াত করে। মাঝে মাঝে অবশ্য ব্যতিক্রমও হয়, তখন রিক্সা নিয়ে চলে যায়। জানালার পাশের সিটে বসেছে খেয়া। মাথাটা জানালার কাচের সাথে হেলান দিয়ে রাখা, চোখ বন্ধ। কানের পাশে ছোট ছোট চুলগুলো উড়ছে। তাতে বিরক্ত লাগলেও হাত দিয়ে সরিয়ে দিতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে মানুষের এমন হয়, একটা জিনিস করা প্রয়োজন বোধ হয় কিন্তু করতে মন চায় না। এটা দোষ না, স্বাভাবিক বৈশিষ্ট্য। হঠাৎ শব্দে ধ্যান ভাঙল তার। ফোন বাজছে। চমকে উঠে চোখ খুলে হাতের মুঠোয় দৃষ্টি ফেলল। ফোন স্ক্রিনে ভাসছে শিল্পী নুহাস শব্দ দুটো। নুহাস তাকে কল দিয়েছে। এই বেলায় খেয়া আশ্চর্যই হলো যেন। রিসিভ করতেই ওপাশ থেকে নুহাসের ব্যস্ত গলা। কে? কেয়া বলছো? হুম, বলো। তুমি এখন কোথায় কেয়া? ভার্সিটিতে? ক্লাস আছে কোনো? নুহাস হঠাৎ এসব খোঁজ নিচ্ছে কেন? সে তো এসব খবরদারি করে বেড়ানোর মতো প্রেমিক নয়, কোনো কালেই ছিলও না। তাহলে আজ হঠাৎ? বিস্ময় বেশ কাটিয়ে সহজ ভাষায় বলল, না, বাড়ি যাচ্ছি, বাসে আছি। কেন বলো তো? তুমি তো এসব খোঁজ নাও না কখনো। ব্যাপার একটা আছে, সেটা পরে বলছে। চট জলদি এক কাজ করো তো। তোমার বাস এখন কোথায়? পায়রাচত্ব ছাড়িয়েছে? হুম, জাহাজ কোম্পানির দিকে যাচ্ছে। কেন বলো না? জাহাজ কোম্পানির মোড়ে এসে নামবে বাস থেকে। আমি এখানে আছি, নেমে কল দিবে, বুঝছো? আচ্ছা। কাঙ্ক্ষিত জবাব শুনেই কল কেটে দিল নুহাস। বাড়তি একটা কথাও বলল না। খেয়ার বিস্ময়ের সীমা রইল না। ছেলেটা যে এমন কেন? অবশ্য সে শিল্পী মানুষ, স্বভাবতই তার সব বিষয়ে উদাসীনতা রয়েছে, এমনকি প্রেমিকার বিষয়েও। তার যখন যা মনে হয় সে তাই করে। খেয়া বাস থেকে নামতেই নুহাসকে তার চোখে পড়ল। হাতের বাম দিকে অ্যাপেক্সের দোকানের সামনে ফুটপাতে দাঁড়িয়ে আছে সে। পরনে ধূসর রঙের টি শার্ট, বেশ ঢিলে ঢালা, সঙ্গে নেভি ব্লু রঙের ট্রাউজার, মাথায় কালো রঙের হ্যাট। ব্যাস এতটুকুতেই তাকে পারফেক্ট শিল্পী শিল্পী লাগছে। রোদে পড়ে চেহারায় একটা লালচে ভাব চলে এসেছে। গা ঘেমেছেও বোধ হয়। টি শার্টটা ভেজা ভেজা লাগছে। নুহাসের হাতে একটা ইজেল, কাঁধে শিল্পীদের চটের ব্যাগ। ও কি কোথাও ছবি আঁকতে যাচ্ছে নাকি? খেয়াকে দেখেই নুহাস হাত নাড়ল। ও এগোতেই একটা অটোকে দাঁড় করালো। ভাড়া ঠিক করে ভেতরে ইজেল, ক্যানভাস আর চটের ব্যাগ রাখলো সিটে। খেয়া ততক্ষণে কাছে চলে এসেছে, মুখে বলল, উঠে বসো, তাছাড় যাচ্ছে।
খেয়া কিছু না বলে উঠে বসলো। নুহাসও অটোয় চড়ে তার পাশের আসন দখল করলো। রিজার্ভ করা বলে আর কোনো যাত্রীর জন্য অপেক্ষা করলেন না চালক। ইঞ্জিন চালু করলেই বেশ কিছুক্ষণ যাবার পর মুখ খুলল খেয়া, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি কি নতুন কোনো ছবির থিম ভেবেছো? তাজ হাটে গিয়ে সেই ছবিই আঁকবে? হুম, মূল ভবনের সামনে একটা পদ্মপুকুর আছে, ওখানে ছবিটা আঁকবো। একপাশে থাকবে ভবনের একাংশ, তুমি উদাসী কন্যা সেজে হেঁটে যাবে ভবনের দিকে, পেছনে পদ্মপুকুর, বুঝলে? নুহাস থিম বুঝিয়ে দিল। খেয়া মাথা নাড়িয়ে সায় জানালো সে বিষয়টা বুঝেছে। একটু পর নুহাস নিজেই বলল, ঢাকা একটা এক্সিবিশন হবে বাংলার ঐতিহ্য নিয়ে। ক্যাটাগরিতে অবশ্য ক্লাসিক্যাল, রোমান্টিক, ট্রেডিশনাল সব রকমেরই সুযোগ আছে, তবে আমি আঁকবো একটু ভিন্নভাবে। তুমি একটা সোলো এক্সিবিশন করছো না কেন? তোমার যত ছবি আছে তা দিয়ে একটা এক্সিবিশনের আয়োজন করলেই তো পারো, তাহলে লাভও হচ্ছে। বললেই কি আর হয়ে যায় রে পাগলি? এক্সিবিশন করতে কত কিছু ভাবতে হয়, টাকা পয়সার ব্যাপার। বলতে বলতেই নুহাস আনমনা হয়ে পড়ল। খেয়া কথা বাড়ালো না। ও বেশ বুঝতে পারছে নুহাসের এমন আপসেট হয়ে যাওয়ার কারণ। মাঝে মাঝে ওর অবাক লাগে, আফসোস হয়। এই যে নুহাস ছেলেটা বয়স কতই আর হবে, 30-এর কোঠা পেরোয়নি। তার চোখ ভর্তি স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কত কত অভিলাষ বুকে জুড়ে। একদিন সে দেশের সেরা চিত্রশিল্পী হবে, তার সলো এক্সিবিশন হবে, কত লোক আসবে সেটা দেখতে। লোকে জানবে নুহাস হলো বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রশিল্পী। মোস্তফা মনোয়ার, কামরুল হাসানদের মতোই খ্যাতিমান। কিন্তু তার সেই স্বপ্নটা কি পূরণ হবে আদৌ? খেয়া জানে না। তাজহাট জমিদার বাড়ি, রংপুর। তাজহাট জমিদার বাড়িটি রংপুর জাদুঘর থেকে প্রায় 4 মাইল পূর্ব দক্ষিণে কোণে বর্তমান কৃষি ইনস্টিটিউট পাশে সবুজ গাছপালা পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত। জমিদার বাড়ির সামনে রয়েছে সমসাময়িককালে খননকৃত বিশাল আকৃতির 4টি পুকুর। বর্তমান তাজহাটে বাজার হতে উত্তর দিক দিয়ে প্রধান ফটক অতিক্রম করে ক্রমান্বয়ে পশ্চিমে কয়েকশো গজ পেরিয়ে জমিদার বাড়ির প্রধান প্রবেশপথে আসা যায়। তাজহাট জমিদার মূলত গোবিন্দ লালের পুত্র গোপাল লাল জি.এল. রায় এর সাথে সম্পর্কযুক্ত, যা স্থানীয়ভাবে তাজহাট জমিদার নামে পরিচিত। এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মান্নান লাল রায়। তিনি সদর পঞ্জাব হতে রংপুরের বিশিষ্ট সমৃদ্ধ স্থান মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসা করার জন্য এসেছিলেন। প্রাচীন রংপুরের ইতিহাস প্রস্তক থেকে জানা যায় যে মন্নানলাল রায় রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন হীরা, জহরত ও স্বর্ণ ব্যবসার জন্য। প্রথমে তিনি নানা ধরনের নামি দামি হীরা, মানিক, জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করছিলেন। উক্ত তাজ বিক্রির লক্ষ্যে এখানে হাট বসে, যা পরবর্তীতে বিরাট প্রসিদ্ধি লাভ করে এবং এ তাজহাটকে কেন্দ্র করে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। নুহাস অটো ভাড়া মিটিয়ে টিকিট কাউন্টারে গেল। টিকিট কাটতে হবে। খেয়া আস্তে ধীরে জিনিসপত্র নামাতে লাগলো। সাহায্য করলেন মধ্যবয়স্ক অটো চালক। কিছুক্ষণের মধ্যেই নুহাস টিকিট হাতে ফিরে এলো। এক হাতে ইজেল ক্যানভাস তুলে হাঁটা ধরল সামনে। পেছনে পেছনে খেয়া। পিচঢালা পথ পেরোচ্ছে ওরা। ওই তো দেখা যাচ্ছে জমিদার বাড়ির মূল ভবন, সাদা রঙের দোতলা বাড়ি। নুহাস অবশ্য সেদিকে গেল না। সে তার মতো করে ছবি আঁকার জন্য ভালো পরিবেশ খুঁজতে ব্যস্ত হলো। খেয়া ঠায় দাঁড়িয়ে রইল। হাতের বাম সাইডের পুকুরটা পদ্মপুকুর, যদিও সেখানে খুব একটা পরিমাণে পানি নেই। যা আছে তাও তলানিতে। তারপরেও ওই অল্প পরিমাণ পানির উপরেই গোলাপি রঙের পদ্ম ফুটে আছে। পুরো পুকুর ভর্তি সবুজ সবুজ পদ্ম পাতা। কয়েকটা কলিও দেখা যাচ্ছে। চারদিকে হাট বাঁধানো। ফাঁকা জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পূর্ণ করা হয়েছে। গাছের নিচে নিচে সিমেন্টের ব্রেঞ্চ বানানো, দর্শনার্থীদের বসবার ব্যবস্থা। তারই একটাতে গিয়ে ব্যাগ রাখলো নুহাস। ফু দিয়ে ময়লা সরিয়ে নিল উপরের। তারপর খেয়াকে ডেকে বলল, তুমি এখানে বসো, আমি সব ঠিকঠাক করছি। খেয়া চুপচাপ সায় দিল। মাথা তুলে তাকাতেই দেখল সুন্দর একটা বকুল গাছের নিচে তাদের আসন। গাছ থেকে বকুল ঝরে পড়ে আছে নিচে মাটিতে। অসাবধানতায় কিছু ফুল পিষে গেছে ওর পায়ের তলায়। খেয়ার খারাপ লাগলো। এমন সুন্দর ফুলগুলোকে সে পা দিয়ে মারিয়ে দিয়েছে। মাথা নুইয়ে হাত বাড়িয়ে তুলল কয়েকটা ফুল।
তেলো রেখে ধুলো ঝাড়ল। এগুলো অনেক আগের ছড়া, তাই পাপড়ির কোনায় লালচে ভাব এসেছে। তাতে সমস্যা নেই অবশ্য। সে হাতটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকলো। আহা, কি সুন্দর সুবাস, পরাণ জুড়িয়ে যায় যেন। হ্যাঁ, নাও, হয়ে গেছে। শোনো, তুমি ওখানটা গিয়ে দাঁড়াবে। হাতে থাকবে পদ্ম ফুল। ফুল হাতে করে তুমি শান্ত ভঙ্গিতে হেঁটে যাবে মূল ভবনের দিকে। এরকম একটা থিম আমার, বুঝছো? খেয়া মাথা নাড়ল। অবাক হয়ে লক্ষ্য করল ইতোমধ্যেই কোথা থেকে যেন একগুচ্ছ পদ্ম জোগাড় করে ফেলেছে নুহাস। কিঞ্চিত অবাক হয়ে বলল, তাহলে লাভও হচ্ছে, প্রসারও হচ্ছে। পদ্ম কই পেলে? ম্যাডাম কি আশেপাশে দেখেননি নাকি? ওই যে পদ্মপুকুর। নুহাস ইশারায় বোঝালো। নির্দেশনা অনুসরণ করে তাকাতেই খেয়া বুঝতে পারল তার বোকামি। পাশেই তো পদ্মপুকুর আছে। বৃষ্টি মাথা নিচু করে আছে, দৃষ্টি অঙ্কন খাতার দিকে নিবদ্ধ। সামনেই একটা আর্ট পেপারে ছবি আঁকছে। এক মনে হাতটা চালাচ্ছে সেখানে। 4B পেন্সিলের মোটা আঁচড় পড়ছে সেথায়, দাগ হচ্ছে টানা টানা। স্কেচ করছে, শেখাচ্ছে তার ছাত্রীকে। চোরা চোখে একবার নুহাসের দিকে তাকালো বৃষ্টি। তাকিয়েই মুগ্ধ হলো। মানুষটা এত সুন্দর করে ছবিতে মনোযোগ দিয়ে আছে, একদম এক মনে, এত নিবিষ্ট চিত্তে। বৃষ্টির আফসোস হয়, নুহাসের এই এত গভীর মনোযোগের যদি এক টুকরো তার জন্য ব্যয় হতো, যদি একটুও, তবে তার ভালোবাসাটা সার্থক হতো। কিন্তু তা তো হবার নয়। নুহাস নামক মানুষটার কোনো ধ্যান জ্ঞানই নেই ওর প্রতি। ও এত কিছু করে তাকে বোঝানোর জন্য সে যেন বুঝেও বোঝে না। কখনো ধমক দেয়, কখনো উদাসীনতা দেখিয়ে এড়িয়ে যায়। এই তো সেদিনকার কথা। নুহাস স্যারের বার্থডেতে গিফট দেবে বলে সারাদিন মিলে মার্কেটে মার্কেটে খুঁজে একটা জিনিস পছন্দ করল। এক প্যাকেট আর্কেলিক রং আর একটা সুন্দর কলমদানি। জিনিসটা ছিল কাচের, খুব সুন্দর কারুকার্য খচিত। দামও নিয়েছিল অনেক। কিন্তু সেই গিফটটা দেখে খুব একটা খুশি হননি স্যার। কেমন যেন ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন দীর্ঘক্ষণ। বৃষ্টি তখন খুব আবদার করে স্যারকে সেটা নিতে বাধ্য করেছিল। পেন হোল্ডারটা সবসময় এই টেবিলটাই থাকতো। গতদিন এসে সেই পেন হোল্ডারটা খুঁজে পেল না। টেবিল কেন, পুরো স্টুডিওর কোথাও নেই সেটা। প্রথমে সে ভেবেছিল নুহাস বুঝি সেটাকে নিজের বেডরুমের টেবিলে স্থান দিয়েছে। এই নিয়ে সে খুশিও হয়েছিল। কিন্তু আজ সেখানে উকি দিয়ে দেখে তার ধারণা ভুল। তাহলে পেন হোল্ডারটা কোথায়, ফেলে দিয়েছেন নাকি? স্যার তো প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে রাখেন না। তবে কি তার এত ভালোবাসার মূল্য কি নুহাস স্যার দেবেন না? বুঝেছ, এভাবে এটা আঁকতে হয়। নুহাস কথা বলল হঠাৎ। খাতা থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকিয়ে ফের চোখ নামালো। বৃষ্টির মন খারাপ হলো। স্যার কেন একবারও তার দিকে তাকায় না? সে কি দেখতে অসুন্দর? কিন্তু বর্ষা তো বলে সে নাকি দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। যদিও এটা সে ওকে খুশি করতেই বলে, কিন্তু তাছাড়াও তো ক্লাসের কতগুলো ছেলেই তার পিছে ঘোরে। প্রাইভেটে কোচিংয়েও তো সবাই কত প্রশংসা করে। সে যেদিন একটু সেজেগুজে যায়, সেদিন তো ছেলেদের চোখের পলকই যেন পড়ে না। কেমন মোহবৃষ্ট হয়ে চেয়ে থাকে ওরা। অথচ নুহাস স্যার বৃষ্টিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে এলো নুহাসের। আহ্লাদে মেয়েটা ওর দিকে এমন হাঁ করে তাকিয়ে আছে কেন? মতিগতি তো ভালো ঠেকছে না। পুনরায় জিজ্ঞেস করলো, কি বুঝেছো তুমি? আচ্ছা, আমি দেখতে কেমন? হঠাৎ প্রশ্নে চমকালো নুহাস। বৃষ্টি দেখতে কেমন? এটা আবার কেমন প্রশ্ন? তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো ওকে আপাত মস্তক। কঠিন গলায় বলল, এটা কেমন কথা বৃষ্টি? তুমি দেখতে কেমন মানে? না, মানে আমি দেখতে কেমন স্যার? ভালো নাকি খারাপ? নুহাস খুব বিরক্ত হলো কথা শুনে। মুখটা একটু বেঁকে গেল তার। আবার সঙ্গে সঙ্গে মুখভঙ্গি ঠিক করলো। ফট করে বলল, সুন্দর। শুধুই সুন্দর? কেমন মন খারাপের কণ্ঠে বলল বৃষ্টি। নুহাসের সেটাকে আহ্লাদ ছাড়া কিছুই মনে হলো না। এইসব বড় লোকের ঢং করা মেয়েরা এমনই হয়, কথায় কথায় ঢং। উফ, নিজের বিরক্তি চেপে বলল। না, অতিশয় রূপবতী তুমি, বুঝছো? বৃষ্টির মুখে হাসির রেখা ফুটল। তার পুতুল পুতুল মুখশ্রীতে কি সুন্দর আনন্দের ঝলক খেলে গেল। দেখতে আশ্চর্য রূপবতী লাগলো তাকে, যেন রূপকথার কোনো রাজকন্যা। বহুদিন বন্দী থাকার পর রাজকুমারের সঙ্গে তার দেখা হয়েছে। দেখো বৃষ্টি, তুমি আমার ছাত্রী। আমার কাছে ছবি আঁকা শিখতে আসো, আমি তোমাকে শেখাই। দয়া করে সেটাই শিখবে। তুমি এখানে রূপচর্চা কিংবা রূপ বিষয়ক আলোচনা করতে এসো না।
সুতরাং এসব নিয়ে আর কোনো কথা পরবর্তীতে বলবে না, বুঝছো? কি কঠিন কণ্ঠ তার, কি দৃঢ়তা আর তেজ। বৃষ্টির চেহারায় কালো আধার ঘনিয়ে এলো মুহূর্তেই, যেন আষাঢ়িয়া দিনের অন্ধকারাচ্ছন্ন আকাশ যে কোনো সময় টুপ টুপ করে জল ঝরে পড়বে ধরণী তলে।